কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বেশ কিছু ম্যাথ সমাধান করব এবং এই ম্যাথগুলো বাছাই করা ম্যাথ। আপনি যদি খুব ভালোভাবে এই ম্যাথগুলো প্র্যাকটিস করেন তাহলে এই অধ্যায় সম্পর্কে আপনার যে ধারণাটা সেটা আরও বেশি ক্লিয়ার হবে। তাহলে চলেন দেরি না করে আমরা প্রথম ম্যাথে চলে যাই। একটি সিলিন্ডারের মধ্যে 3 অ্যাটমসফিয়ার চাপে এবং 300 কেলভিন উষ্ণতায় 10 লিটার বায়ু আছে। গামার মান দেওয়া আছে 1.4। প্রথমে আপনাকে বের করতে বলা হয়েছে চাপ যদি হঠাৎ করে দ্বিগুণ করা হয় তাহলে আয়তন ও উষ্ণতা কত হবে, এবং দ্বিতীয়ত আপনাকে বের করতে বলা হয়েছে চাপ যদি ধীরে ধীরে দ্বিগুণ করা হয় তাহলে আয়তন ও উষ্ণতা কত হবে। এখন এই ম্যাথটা সমাধান করার আগে আমরা সবার প্রথমে দুইটা ওয়ার্ডের দিকে তাকাবো, সেটা হচ্ছে হঠাৎ করে পরিবর্তন এবং ধীরে ধীরে পরিবর্তন। আমরা জানি যদি হঠাৎ করে তাপমাত্রা, চাপ এবং আয়তনের পরিবর্তন করা হয় সেই প্রক্রিয়াটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এবং যদি ধীরে ধীরে চাপ এবং আয়তনের পরিবর্তন করা হয় সেই প্রক্রিয়াটি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না, কারণ সেখানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম প্রক্রিয়াটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবং দ্বিতীয় প্রক্রিয়াটি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। প্রশ্নে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা ডিরেক্ট বলেও দিতে পারে, অথবা সমষ্ণ প্রক্রিয়ার কথা ডিরেক্ট বলেও দিতে পারে। যদি বলা না থাকে ডিরেক্টলি তাহলে বলা থাকবে সেখানে হঠাৎ করে পরিবর্তন অথবা ধীরে ধীরে পরিবর্তন। তাহলে আমরা প্রশ্ন থেকে বুঝে নেব যদি হঠাৎ করে পরিবর্তন করা হয় তাহলে প্রক্রিয়াটি হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এবং যদি ধীরে ধীরে পরিবর্তন করা হয় তাহলে প্রক্রিয়াটি হবে সমষ্ণ প্রক্রিয়া। প্রথমে আসি কি কি দেওয়া আছে তা নিয়ে। তাহলে আমরা লিখে নিচ্ছি গিভেন দ্যাট, বা দেওয়া আছে একটি সিলিন্ডারের মধ্যে 3 অ্যাটমসফিয়ার চাপে, তার মানে এটা হচ্ছে তার আদি চাপ। আদি চাপ P1 is equal to 3 অ্যাটমসফেরিক এবং 300 কেলভিন উষ্ণতায়, তার মানে এখানে তার আদি উষ্ণতা বা আদি তাপমাত্রা T1 is equal to 300 কেলভিন দেওয়া আছে। 10 লিটার বায়ু আছে, অর্থাৎ আদি আয়তন V1 সমান সমান 10 লিটার। চাপ যদি হঠাৎ করে দ্বিগুণ করা হয় তার মানে তার ফাইনাল চাপ বা চূড়ান্ত চাপ P2 is equal to দ্বিগুণ করা হয়েছে, তার মানে ইনিশিয়ালের দ্বিগুণ করা হয়েছে, দ্যাট মিন্স 2 into P1, এবং P1 এর মান হচ্ছে 3, তাহলে আসবে 6 অ্যাটমসফেরিক। তাহলে আয়তন ও উষ্ণতা কত হবে, অর্থাৎ চূড়ান্ত আয়তন কত হবে, চূড়ান্ত আয়তন V2 সমান সমান কত হবে, এবং চূড়ান্ত উষ্ণতা বা তাপমাত্রা T2 সমান সমান কত হবে। তো আমরা যদি প্রথম প্রক্রিয়াটি নিয়ে এটা আলোচনা করি তাহলে প্রথম প্রক্রিয়াটি যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া,
রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াতে যদি আমি আয়তনের ভ্যালু বের করতে চাই তাহলে আমরা চাপ এবং আয়তনের মাঝে একটা সম্পর্ক জানি, যেটা হচ্ছে পিবি টু দি পাওয়ার গামা সমান সমান কনস্ট্যান্ট। এখন এটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে দাঁড়াবে P1 V1 গামা ইজ ইকুয়াল টু P2 V2 গামা। এখন আমার যেহেতু B2 এর মান লাগবে, অর্থাৎ চূড়ান্ত আয়তনের মান লাগবে, তাই আমি এটাকে বাম পাশে রেখে বাকি সবগুলো ডান পাশে পাঠিয়ে দিই। দ্যাট মিন্স আমি লিখতে পারি V টু দি পাওয়ার গামা সমান সমান P1 ডিভাইডেড বাই P2 ইন্টু V1 টু দি পাওয়ার গামা। এখন 1 বাই গামা দ্বারা যদি প্রত্যেকটাকে আমি মাল্টিপ্লাই করি তাহলে দাঁড়াবে V2 ইজ ইকুয়াল টু P1 ডিভাইডেড বাই P2 টু দি পাওয়ার 1 বাই গামা ইন্টু V1, কারণ 1 বাই গামা ইন্টু গামা কাটাকাটি গিয়ে 1 থাকবে, এবং এখানেও 1 বাই গামা ইন্টু গামা কাটাকাটি গিয়ে 1 থাকবে। এখন আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা বসাতে পারি। P1 এর ভ্যালু আমরা জানি 3 অ্যাটমসফেরিক, তাহলে এখানে 3 বসালাম, এবং P2 এর ভ্যালু জানি 6 টু দি পাওয়ার 1 বাই গামা, এবং গামার ভ্যালু দেওয়া আছে 1.4, তাহলে এখানে লিখলাম 1.4 ইন্টু V1, তাহলে V1 এর মান দেওয়া আছে 10 লিটার, তাহলে এখানে লিখলাম 10 লিটার। দ্যাট মিন্স এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে 6.09 লিটার। তাহলে এই হচ্ছে আমাদের চূড়ান্ত আয়তন রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায়। এখন আমি যদি চূড়ান্ত তাপমাত্রা বের করতে চাই রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায়, আমরা জানি তাপমাত্রা এবং আয়তনের মাঝে একটা সম্পর্ক আছে, সেটা কি T ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান সমান কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে যেহেতু চূড়ান্ত তাপমাত্রা চেয়েছে তাই আমরা এইভাবে করে লিখতে পারি ডিরেক্ট T2 V2 গামা মাইনাস 1 সমান সমান T1 V1 গামা মাইনাস 1। এবার আমি যদি এখান থেকে T2 এর মান বের করতে চাই তাহলে লিখব T2 সমান সমান V1 ডিভাইডেড বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T1। এবার আমাদের মানগুলো বসাতে হবে। V1 এর মান জানি 10 লিটার, এবং V2 এর মান আমরা একটু আগেই বের করে আসছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 6.09 গামা মাইনাস 1, দ্যাট মিন্স 1.4 মাইনাস 1, এবং T1 এর মান হচ্ছে 300 কেলভিন, তাহলে এখানে বসিয়ে দিলাম 300। এবার আমি যদি এখানে T2 এর মান ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে 365.8 কেলভিন তাপমাত্রা। তাহলে এটাই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত তাপমাত্রা। প্রথম অংশের সমাধানের পর এবার আমরা ম্যাথটির দ্বিতীয় অংশ সমাধান করব, এবং দ্বিতীয় অংশ সমাধানের জন্য প্রথম অংশে যা দেওয়া ছিল ম্যাথের মধ্যে তাই আছে, তাই আমি নতুন করে আর লিখলাম না, সেগুলো রেখে দিলাম আপনাদের বুঝার সুবিধার্থে। এবার আমরা দ্বিতীয় অংশ যখন সমাধান করব, আমরা জানি দ্বিতীয় অংশটি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার জন্য, তাহলে এখানে 2 দিয়ে লিখে রাখছি সমষ্ণ প্রক্রিয়ার জন্য। এখন সমষ্ণ প্রক্রিয়ায় যদি আয়তন নির্ণয় করতে হয় তাহলে আমরা চাপ এবং আয়তনের মাঝে একটা রিলেশন জানি, সেটা হচ্ছে PV সমান সমান কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি বলতে পারি P2 V2 ইজ ইকুয়াল টু P1 V1। তাহলে আমাকে যেহেতু আয়তন বের করতে বলা হয়েছে তাই আমরা বলতে পারি V2 সমান সমান P1 ডিভাইডেড বাই P2 ইন্টু V1। এখন P1 এর ভ্যালু আমরা জানি,
তা হচ্ছে 3 অ্যাটমসফেরিক, তাহলে এখানে বসিয়ে দিলাম 3, এবং P2 এর ভ্যালু হচ্ছে 6 অ্যাটমসফেরিক, তাহলে 3/6 ইন্টু V1, এবং V1 এর ভ্যালু হচ্ছে 10 লিটার, তাহলে এখানে 10 বসালে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো 5 লিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে এর চূড়ান্ত আয়তন হচ্ছে 5 লিটার এবং প্রক্রিয়াটি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এখন যদি চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে হয়, আমরা জানি আয়তন এবং তাপমাত্রার সাথে একটা সম্পর্ক আছে, তা হচ্ছে B is proportional of T, দ্যাট মিন যদি আমি আয়তন বাড়াই তাহলে সমানুপাতিক হারে তাপমাত্রা বাড়বে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি T2 ডিভাইডেড বাই T1 সমান সমান V2 ডিভাইডেড বাই V1। এখন যেহেতু আমাকে T2 এর মান বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি T2 সমান সমান V2 ডিভাইডেড বাই V1 ইন্টু T1। এবার আমরা এখানে মানগুলো বসাবো। V2 এর মান আমরা একটু আগেই ক্যালকুলেশন করে আসছি 5 লিটার, এবং V1 এর মান আমরা জানি 10 লিটার, এবং T1 এর মান দেওয়া আছে 300 কেলভিন। তাহলে 5 কে যদি 10 দ্বারা কাটাকাটি করি তাহলে এখানে থাকবে 2, এবং 2 কে যদি 300 দ্বারা কাটাকাটি করি তাহলে থাকবে 150। দ্যাট মিন্স T2 এর মান দাঁড়াচ্ছে 150 কেলভিন। আনসার। আশা করি ম্যাথটি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা দ্বিতীয় ম্যাথটি সমাধান করব, যেখানে আয়তন এবং তাপমাত্রার গ্রাফ দেওয়া আছে। প্রসেসটি হচ্ছে একটি চক্রীয় প্রসেস, কারণ প্রসেসটি এ থেকে শুরু হয়ে বি হয়ে সি হয়ে আবার এতে চলে আসছে, এবং চক্রীয় প্রসেসের জন্য প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে T1, চূড়ান্ত তাপমাত্রা দেওয়া আছে 2T0, প্রাথমিক আয়তন দেওয়া আছে V0, এবং চূড়ান্ত আয়তন দেওয়া আছে 2V0। যদি গ্যাসের মোল সংখ্যা n হয় তাহলে পূর্ণ চক্রের জন্য কৃত কাজ এবং তাপের মান নির্ণয় করতে হবে। আমরা এই ম্যাথটিকে দুটি ধাপে সমাধান করব। প্রথমে আমরা বের করব পূর্ণ চক্রের জন্য কৃত কাজ, এবং তার পরবর্তীতে আমরা বের করব পূর্ণ চক্রের জন্য তাপের মান। তাহলে পূর্ণ চক্রের জন্য যদি কৃতকাজের মান নির্ণয় করতে হয়, আমাকে A to V এর জন্য আলাদাভাবে কৃতকাজের মান বের করতে হবে, B to C এর জন্য আলাদাভাবে কৃতকাজের মান নির্ণয় করতে হবে, এবং C to A এর জন্য আলাদাভাবে কৃতকাজের মান নির্ণয় করতে হবে, এবং শেষে এই সব কয়টি কৃতকাজের মান একসাথে যোগ করতে হবে। ঠিক সেম কথা তাপের জন্য। যদি আমাকে পূর্ণ চক্রের জন্য তাপের মান বের করতে হয়, তাহলে A to V এর জন্য তাপের মান নির্ণয় করতে হবে, দেন V to C এর জন্য তাপের মান নির্ণয় করতে হবে, এবং C to A এর জন্য তাপের মান নির্ণয় করতে হবে, এবং সবগুলো তাপের মান নির্ণয় করার পর আমাকে যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা পূর্ণ চক্রের জন্য কৃতকাজের মান নির্ণয় করব। এখন কৃতকাজের মান যদি নির্ণয় করতে হয়, তাহলে প্রথমে আমাকে A to V এর জন্য কৃতকাজের মান নির্ণয় করতে হবে। এখন A থেকে V এর জন্য আমি যদি খুব ভালোভাবে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, কিন্তু আয়তনের মান কনস্ট্যান্ট আছে, অর্থাৎ এখানে আয়তনের পরিবর্তন হচ্ছে না। যেহেতু আয়তনের মান পরিবর্তন হচ্ছে না, তাই আমরা বলতে পারি এই প্রসেসটি হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, এবং আমরা জানি সম আয়তন প্রক্রিয়ায় কৃতকাজের মান শূন্য হয়। তার কারণ P ইন্টু ডেল্টা বি, যেহেতু আয়তন কনস্ট্যান্ট তার মানে আয়তনের পরিবর্তন হচ্ছে শূন্য, দ্যাট মিন্স কৃতকাজের মান হবে 0 জুল। তারপরে আমরা V to C প্রসেসের জন্য কৃতকাজের মান নির্ণয় করব। যদি B to C প্রসেসের দিকে তাকাই তাহলে দেখব এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট, অর্থাৎ তাপমাত্রার মান পরিবর্তন হচ্ছে না, কিন্তু আয়তনের মান পরিবর্তন হচ্ছে। যেহেতু তাপমাত্রার মান পরিবর্তন হচ্ছে না, তাই আমরা বলতে পারি এটি একটি
সমষ্ণ প্রক্রিয়া। যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তার মানে সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজের মান দাঁড়ায় nR T ln B final divided by V initial। এখন গ্যাসের মোল সংখ্যা তো n, যা আছে তাই, গ্যাসের মোলার ধ্রুবকের মানও তাই, আর টি এর মান কত হবে? এখানে যেহেতু কনস্ট্যান্ট তাপমাত্রাটা হচ্ছে 2T0, তার মানে এখানে টি এর জায়গায় বসবে 2T0, দেন লন, এরপরে বসাইতে হবে বি ফাইনাল। ফাইনালি আয়তন কত? যদি ভি থেকে সিতে যায় তাহলে ফাইনাল আয়তন হচ্ছে সি পয়েন্টের জন্য আয়তন, এবং সি পয়েন্টের জন্য আয়তন আমরা জানি 2V0। তাহলে এখানে দেওয়া আছে 2V0 ডিভাইডেড বাই ভি ইনিশিয়াল। ইনিশিয়াল মানে হচ্ছে বি পয়েন্টের জন্য আয়তন, তাহলে ভি ইনিশিয়ালের জন্য আয়তন দেওয়া আছে V0। এবার আমি যদি এইটাকে কাটাকাটি করি তাহলে পাবো WVC সমান সমান 2nR T0 ইন্টু লন 2। এবার আমি C2A প্রসেসের জন্য ওয়ার্ক ডান নির্ণয় করব। তাহলে C2A প্রসেসের দিকে যদি ভালো করে তাকাই তাহলে দেখব এখানে আয়তনের পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে তাপমাত্রারও পরিবর্তন হচ্ছে। দ্যাট মিন্স আয়তন এবং তাপমাত্রা একই সাথে পরিবর্তিত হচ্ছে। যেহেতু একই সাথে পরিবর্তিত হচ্ছে তাই আমরা বলতে পারি এখানে চাপ কনস্ট্যান্ট আছে। যদি চাপ কনস্ট্যান্ট থাকে তাহলে এই প্রসেসটি দাঁড়ায় সমচাপীয় প্রক্রিয়া, এবং WC2A এর জন্য প্রসেসটি হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া, এবং সমচাপীয় প্রক্রিয়ার কৃতকাজের মান হচ্ছে nR ডেল্টা টি। এখন nR তো কনস্ট্যান্ট ভ্যালু, ডেল্টা টি এর মান দাঁড়াবে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। তাহলে টি ফাইনাল হচ্ছে T0 এবং টি ইনিশিয়াল হচ্ছে 2T0, কারণ সি থেকে এতে আসছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে T0 মাইনাস 2T0, এবং এইটাকে যদি আমি বাদ দেই T0 থেকে 2T0, আমি পাবো WC2A ইজ ইকুয়াল টু মাইনাস nR T0। এবং এখানে দেখতে পাচ্ছি কৃতকাজের মান নেগেটিভ আসছে। নেগেটিভ আসার কারণটা কি? কারণ হচ্ছে আয়তনের হ্রাস পাচ্ছে, অর্থাৎ সি থেকে এ পয়েন্টে যখন আসতেছে তখন আয়তনের মান 2V0 থেকে কমে V0 আসতেছে। যেহেতু আয়তনের মান হ্রাস পাচ্ছে তার মানে কৃতকাজের মান হবে ঋণাত্মক। এখন আমাকে যদি বলা হয় পূর্ণ চক্রের জন্য কৃতকাজ নির্ণয় করতে, তাহলে আমরা বলবো WT সমান সমান WA2V এর জন্য কৃতকাজ যোগ WV2C এর জন্য কৃতকাজ যোগ WC2A এর জন্য কৃতকাজ। আমি যদি তিনটাকে যোগ করে দেই তাহলেই আমরা এখানে পূর্ণ চক্রের জন্য কৃতকাজের মান পাবো। আমি এখানে যোগ করতেছি না, তার কারণ হচ্ছে এটা আমি জেনারেল প্রসেসের জন্য আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনারা যোগ করেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। এবার আমরা পূর্ণ চক্রের জন্য তাপের মান নির্ণয় করব। যদি তাপের মান নির্ণয় করতে হয় তাহলে প্রথমেই আমাকে A2V এর জন্য তাপের মান নির্ণয় করতে হবে। তাহলে লিখবো আমরা Q অফ A2V। তাহলে A2V এর দিকে যদি আমি খুব ভালোভাবে তাকাই তাহলে এটা হচ্ছে একটা সম আয়তন প্রক্রিয়া, এবং আমরা জানি যে সম আয়তন প্রক্রিয়ায় তাপের মান হচ্ছে nCV dt, যেখানে CV হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে এখানে n এর মান তো কনস্ট্যান্ট, সিভির মানও কনস্ট্যান্ট, এবং ডেল্টা টি এর মান হবে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। যেহেতু এ থেকে বি পয়েন্টে আসছে তার মানে টি ফাইনাল হচ্ছে 2T0 এবং টি ইনিশিয়াল হচ্ছে T0। তাহলে ফাইনাল থেকে যদি ইনিশিয়ালটা বাদ দিই তাহলে থাকবে T0। দ্যাট মিন্স QAV ইজ ইকুয়াল টু nCV ইন্টু T0। এবার আমরা QV2C এর জন্য তাপের মান নির্ণয় করব, অর্থাৎ QV2C।
এবার কিউ ভি টু সি এর মান নির্ণয় করতে হলে আমি দেখতে পাচ্ছি এখানে তাপমাত্রার মান কনস্ট্যান্ট। যেহেতু তাপমাত্রার মান কনস্ট্যান্ট, আমরা জানি এর অভ্যন্তরীণ শক্তির মান হয় 0 এবং পুরো তাপটাই কৃত কাজে রূপান্তরিত হয়। কারণ আমরা জানি ডেল্টা কিউ সমান সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, এবং যেখানে ডেল্টা ইউ হচ্ছে F/2 NR ডেল্টা টি। যেহেতু ডেল্টা টি এর মান 0, সেহেতু আমরা বলতে পারি পুরো তাপটাই কাজে রূপান্তরিত হবে এবং কাজের মানটা কত হবে? 2NR T0 ln 2। তাহলে এখানে আমরা ডিরেক্ট বসাতে পারি 2NR T0 ইন্টু ln 2। এবং লাস্ট প্রসেস C2A এর জন্য আমরা তাপের মান নির্ণয় করব। যেহেতু C2A এর জন্য তাপের মান নির্ণয় করব এবং আমরা দেখতে পাচ্ছি C2A প্রসেসটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া, তাই আমরা বলতে পারি যে QC2A = NCP dt। কারণ সমচাপীয় প্রক্রিয়ায় তাপের মান হয় NCP dt। তাহলে N তো কনস্ট্যান্ট ভ্যালু এবং CP হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, সেটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে ডেল্টা টি এর মান হচ্ছে তাপের পরিবর্তন। তাহলে ফাইনাল তাপ থেকে আমি ইনিশিয়াল তাপটা বাদ দেব। যেহেতু ফাইনালি এ পয়েন্টে আসছে, তাহলে T0 থেকে আমাকে 2T0 বাদ দিতে হবে। তাহলে আমরা লিখব T0 মাইনাস 2T0। দ্যাট মিন্স এখান থেকে দাঁড়াবে QCA সমান সমান মাইনাস NCP ইন্টু T0। এবার আমরা যদি পূর্ণ চক্রের জন্য তাপের মান নির্ণয় করি, তাহলে QT সমান সমান বলবো Q অফ AB প্লাস Q অফ BC প্লাস Q অফ CA। এখানেও আমরা তাপের মান যোগ করব না, তার কারণ হচ্ছে এটি আমরা জেনারেল প্রসেসের জন্য ক্যালকুলেশন করেছি। অর্থাৎ আপনাদের যখন T0 এবং V0 এর মান দেওয়া থাকবে ডিরেক্টলি, তখন আপনারা এগুলো সরাসরিভাবে যোগ করে অ্যান্সারগুলো নির্ণয় করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। চলেন এবার আমরা 3 নম্বর ম্যাথটি সমাধান করব, যেখানে একটি চক্রীয় প্রক্রিয়ার জন্য চাপ এবং তাপমাত্রার গ্রাফ দেওয়া আছে এবং চক্রীয় প্রক্রিয়াটি হচ্ছে ABC/A, যেখানে ইনিশিয়াল তাপমাত্রা দেওয়া আছে T0 এবং ফাইনাল তাপমাত্রা দেওয়া আছে 2T0, এবং ইনিশিয়াল চাপ দেওয়া আছে P0 এবং ফাইনাল চাপ দেওয়া আছে 2P0। যদি গ্যাসের মোল সংখ্যা n হয়, তাহলে পূর্ণ চক্রের জন্য কৃতকাজ এবং তাপের মান কত হবে? সর্বশেষ ম্যাথটির মতো এখানেও আমরা প্রথমে পূর্ণ চক্রের জন্য কৃতকাজের মান নির্ণয় করব এবং তার পরবর্তীতে পূর্ণ চক্রের জন্য তাপের মান নির্ণয় করব। প্রথমে যদি আমরা কৃতকাজের মান নির্ণয় করতে চাই, তাহলে আমাকে আলাদা আলাদাভাবে A to V এর জন্য কৃতকাজের মান নির্ণয় করতে হবে, V to C এর জন্য কৃতকাজের মান নির্ণয় করতে হবে এবং C to A এর জন্য কৃতকাজের মান নির্ণয় করতে হবে এবং সবগুলোকে সর্বশেষে যোগ করতে হবে। তাহলে প্রথমে আসি A to V এর জন্য কৃতকাজের মান নির্ণয় নিয়ে। যদি A to B প্রসেসের দিকে তাকাই, তাহলে আমি দেখব এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে কিন্তু চাপের মান কনস্ট্যান্ট। যেহেতু চাপের মান কনস্ট্যান্ট, তার মানে আমরা বলতে পারি এখানে ওয়ার্ক ডানের মান হবে NR ইন্টু ডেল্টা টি, যেখানে ডেল্টা টি মানে হচ্ছে T ফাইনাল মাইনাস T ইনিশিয়াল। তাহলে দাঁড়াবে NR, T ফাইনালের মান হচ্ছে 2T0 এবং T ইনিশিয়ালের মান হচ্ছে T0। তাহলে 2T0 মাইনাস T0। দ্যাট মিন্স WA to V এর জন্য কৃতকাজের মান হবে NR T0। এবার আমরা V to C প্রসেসের জন্য কৃতকাজের মান নির্ণয় করব। তাহলে V to C এর দিকে যদি আমি ভালো করে তাকাই, তাহলে দেখব এখানে চাপের পরিবর্তন হচ্ছে কিন্তু তাপমাত্রা কনস্ট্যান্ট।
যেহেতু তাপমাত্রার মান কনস্ট্যান্ট, তার মানে এই প্রসেসটি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এবং সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের মান আমরা জানি nRT ln P ইনিশিয়াল ডিভাইডেড বাই P ফাইনাল। যেহেতু এখানে চাপের পরিবর্তন দেওয়া আছে, তাই আমরা লিখেছি P ইনিশিয়াল ডিভাইডেড বাই P ফাইনাল। এখন আমরা মানগুলোকে যদি বসিয়ে দিই, তাহলে nRT এর মান হচ্ছে 2T0, তাহলে বসালাম 2T0 ইন্টু লন P ফাইনালের মান হচ্ছে 2P0 এবং P ইনিশিয়ালের মান হচ্ছে P0। তাহলে যদি কাটাকাটি করি, P0 P0 কাটাকাটি যায় এবং বাকি থাকবে WBC সমান সমান 2nRT0 ln 1/2। তাহলে এটাই হচ্ছে B2C প্রসেসের জন্য কৃতকাজের মান। এবার আমি যদি C2A প্রসেসের জন্য কৃতকাজের মান নির্ণয় করি, তাহলে দেখব C2A প্রসেসে চাপের পরিবর্তন হচ্ছে এবং তার সাথে তাপমাত্রারও পরিবর্তন হচ্ছে। তার মানে এখানে আয়তনের মান কনস্ট্যান্ট, এবং আয়তনের মান কনস্ট্যান্ট হলে আমরা জানি ওয়ার্ক ডান হয় 0। দ্যাট মিন্স টোটাল ওয়ার্ক ডান হবে WA2V এর জন্য ওয়ার্ক ডান যোগ WV2C এর জন্য ওয়ার্ক ডান যোগ WC2A এর জন্য ওয়ার্ক ডান। এবার আমরা পূর্ণ চক্রের জন্য তাপের মান নির্ণয় করব। পূর্ণ চক্রের জন্য যদি তাপের মান নির্ণয় করতে হয়, তাহলে প্রথমেই আমাকে A to B প্রসেসের জন্য তাপের মান নির্ণয় করতে হবে। এখন A to B প্রসেসের দিকে যদি ভালোভাবে তাকাই, তাহলে দেখব এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, কিন্তু চাপের মান কনস্ট্যান্ট। যেহেতু চাপের মান কনস্ট্যান্ট, তাই তাপের মান আসবে NCP ইন্টু ডেল্টা টি, যেখানে CP মানে হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাহলে আমরা বাকি মানগুলো বসিয়ে দিই। N মানে হচ্ছে N এবং CP মানে হচ্ছে CP। ডেল্টা টি এর মান হবে তাপমাত্রার পরিবর্তন, তার মানে T ফাইনাল থেকে আমরা T ইনিশিয়াল বাদ দেব। তাহলে ফাইনাল পয়েন্ট হচ্ছে B এবং এর তাপমাত্রা হচ্ছে 2T0। দ্যাট মিন্স 2T0 মাইনাস ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে A এবং এর তাপমাত্রা হচ্ছে T0। তাহলে 2T0 মাইনাস T0, তাহলে এখানে QAV এর মান দাঁড়াবে NCP ইন্টু T0। এবার আমরা B2C প্রসেসের জন্য তাপের মান নির্ণয় করব। যদি B2C প্রসেসের জন্য তাপের মান নির্ণয় করতে হয়, তাহলে এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, যেহেতু তাপমাত্রা স্থির, তার মানে এই প্রসেসটাকে আমরা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়া, এবং সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজের মান হয় তাপের সমান। কারণ আমরা জানি ডেল্টা কিউ সমান সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, এবং যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তার মানে ডেল্টা ইউ এর মান হবে 0। এবং কিভাবে 0 হচ্ছে আমরা জানি ডেল্টা ইউ সমান সমান F/2 NR ডেল্টা টি। যেহেতু ডেল্টা টি এর মান 0, দ্যাট মিন্স ডেল্টা ইউ এর মান 0 হবে। তার মানে এখানে দাঁড়াবে ডেল্টা কিউ সমান সমান ডেল্টা ডাব্লিউ। তাহলে এখান থেকে আমরা পাবো ডেল্টা ডাব্লিউর সমান, এবং ডেল্টা ডাব্লিউ ভিসি প্রক্রিয়ার জন্য আমরা কত পেয়েছিলাম? 2nRT0 ln 1/2। এবং আমাদের লাস্ট প্রসেসের জন্য তাপের মান হবে QC2A। এবার QC2A এর জন্য যদি ভালোভাবে তাকাই, তাহলে এখানে চাপেরও পরিবর্তন হচ্ছে, আবার তাপমাত্রারও পরিবর্তন হচ্ছে। যেহেতু চাপ এবং তাপমাত্রা উভয়ের পরিবর্তন হচ্ছে, তার মানে এটি একটি সম আয়তন প্রসেস। কারণ আমরা জানি সম আয়তন প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে, চাপ এবং তাপমাত্রার মান পরিবর্তন হয়। তাহলে সম আয়তনের জন্য আমরা বলতে পারি QC2A সমান সমান NCV ইন্টু ডেল্টা টি।
তাহলে এন সিভি ইন্টু ডেল্টা টি যদি বসাই, এন এর মান তো এন এবং সিভি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং ডেল্টা টি এর মান হচ্ছে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। তাহলে সি টু এতে যখন আসবো তখন টি ফাইনাল হচ্ছে টি নট এবং টি ইনিশিয়াল হচ্ছে 2 টি নট। তাহলে এখানে লিখলাম 2 টি নট। যদি আমি বাদ দেই তাহলে পাবো কিউ সি টু এ সমান সমান মাইনাস এন সিভি ইন্টু টি নট। এখন যদি পূর্ণ চক্রের জন্য তাপের মান লিখতে হয় তাহলে লিখব কিউ অফ টি ইজ ইকুয়াল টু কিউ অফ এ বি প্লাস কিউ অফ বিসি প্লাস কিউ অফ সিএ। আবারও এখানে আমি আপনাদেরকে ডাব্লিউ টি এর টোটাল ভ্যালুটা যোগ করে দেখাইনি যে এক্সাক্ট রেজাল্টটা কত আসে, এবং সিমিলারলি কিউ অফ টি এর টোটাল রেজাল্টটা আমি ক্যালকুলেশন করে দেখাইনি যে এর এক্সাক্ট রেজাল্টটা কত আসে। তার কারণ হচ্ছে এখানে আমি 2 টি নট বা পি নট 2 পি নট ধরেছিলাম। যদি আপনাদেরকে তাপমাত্রা এবং চাপের এক্সাক্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকতো তখন আপনি এগুলো সুন্দর করে ক্যালকুলেশন করে এর এক্সাক্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু পেতেন, এবং এখানেও আপনি তাপের জন্য এক্সাক্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু পেতেন। আমার মোটিভ ছিল আপনাদেরকে এই ম্যাথগুলোর প্রসেসটা সম্পর্কে ধরিয়ে দেওয়া, যার ফলে আপনারা এমন হাজারটা ম্যাথ সলভ করতে পারেন। আশা করি সবাই এই ম্যাথগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা 4 নম্বর ম্যাথটি সমাধান করব, যেখানে চক্রীয় প্রক্রিয়ার জন্য আয়তন বনাম চাপের একটি গ্রাফ দেওয়া আছে এবং চক্রীয় প্রক্রিয়াটি হচ্ছে এ বি সি এ, এবং এ বি প্রান্তে তার চাপের মান হচ্ছে 10 নিউটন মিটার ইনভার্স টু, ইনিশিয়াল আয়তন হচ্ছে 1 মিটার কিউব এবং ফাইনাল আয়তন হচ্ছে 2 মিটার কিউব। যদি গ্যাসের উপরে 5 জুল তাপ সরবরাহ করা হয় তাহলে C2A প্রসেসের জন্য কৃতকাজের মান কত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ আমাকে এই প্রসেসটার জন্য কৃতকাজের মান কত হবে তা বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা এ টু বি এর জন্য কৃতকাজের মান নির্ণয় করব। তাহলে এ টু বি এর জন্য যদি কৃতকাজের মান নির্ণয় করতে হয়, আমরা জানি এ টু বি এ প্রসেসের জন্য কৃতকাজের মান হবে তার টোটাল এরিয়াটা, এবং টোটাল এরিয়া হচ্ছে 10 ইন্টু 2 মাইনাস 1, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু তার প্রস্থ। তাহলে কত আসবে 10 ইন্টু 2 মাইনাস 1, দ্যাট মিনস 10 জুল। এবার আমরা V2C এর জন্য ওয়ার্ক ডান নির্ণয় করব, এবং V2C প্রসেসের দিকে যদি ভালো করে তাকাই তাহলে এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, যেখানে চাপের পরিবর্তন হচ্ছে কিন্তু আয়তন সেম। যেহেতু আয়তন সেম তার মানে এর ওয়ার্ক ডানের মান হবে 0 জুল, এবং আমাকে C2A প্রসেসের জন্য ওয়ার্ক ডানের মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি কাজ তাপে রূপান্তরিত হতে পারে, তাহলে টোটাল যে তাপ দেওয়া আছে এই টোটাল তাপটা টোটাল কাজে রূপান্তরিত হবে। টোটাল কাজে যদি রূপান্তরিত হয় আমরা বলতে পারি WAB প্লাস WBC প্লাস WCA। তাহলে টোটাল সরবরাহকৃত তাপের মান হচ্ছে 5 জুল। যেহেতু তাপ দেওয়া হয়েছে তাই এখানে আমরা পজিটিভ 5 নিয়েছি, এবং WAB এর মান হচ্ছে 10 প্লাস WBC এর মান 0 এবং WC এর মান আমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে WC এর মান হবে 5 মাইনাস 10, সুতরাং WCA ইজ ইকুয়াল টু মাইনাস 5 জুল। এখন আমরা দেখতে পাচ্ছি কাজের মান নেগেটিভ আসছে, তার কারণ হচ্ছে এখানে আয়তনের হ্রাস ঘটতেছে, অর্থাৎ যখন সি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতেছে তখন এর আয়তন 2 থেকে 1-এ হ্রাস পাচ্ছে। যেহেতু আয়তন হ্রাস পাচ্ছে তার মানে কৃতকাজের মান হবে ঋণাত্মক। আনসার। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা 6 নম্বর ম্যাথটি সমাধান করব। প্রশ্নে বলা হয়েছে 3 × 10⁵ প্যাসকেল চাপে ও 200
80 কেলভিন তাপমাত্রায় নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাসের আয়তন 10⁻³ মিটার কিউব। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এর চাপ হঠাৎ দ্বিগুণ করা হলে এর অন্তঃস্থ শক্তির কি পরিবর্তন হবে? হাইড্রোজেনের সিবি দেওয়া আছে 20.4 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 এবং আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 8.314 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তো এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এর চাপ হঠাৎ করে দ্বিগুণ করা হয়েছে এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন চেয়েছে। তাহলে প্রথমে আমরা লিখে নিই আমাদের কি কি দেওয়া আছে। given that pressure is equal to 3 into 10 to the power 5 Pascal, 3 into 10 to the power 5 Pascal। টেম্পারেচার দেওয়া আছে 280 কেলভিন, 280 কেলভিন। দেন এর ভলিউম দেওয়া আছে 10⁻³ মিটার কিউব, তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু 10⁻³ মিটার কিউব। অ্যান্ড দেন বলা হয়েছে এর প্রেসার হঠাৎ করে দ্বিগুণ করা হয়েছে, তার মানে এই প্রেসারটাকে আমরা P1 ধরে নেই এবং হঠাৎ করে যে প্রেসারটা দ্বিগুণ করা হয়েছে সেটা হচ্ছে P2। তাহলে P2 সমান সমান 2P1, দ্যাট মিন্স 2 ইন্টু P1 এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা P2 এর ভ্যালু পাবো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তারপরে বলা হয়েছে সিবি এর মান, সিবি সমান সমান 20.4 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 এবং আর এর মান তো আমরা জানি সেটা হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এবার আমরা জানি we know that delta Q is equal to delta U plus delta W। যেহেতু আমাকে ডেল্টা ইউ এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা বলতে পারি ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, তার মানে তাপের পরিবর্তনের মান 0। দ্যাট মিন্স আমরা বলতে পারি এর অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে ডেল্টা ইউ সমান সমান মাইনাস ডেল্টা ডাব্লিউ সমান। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা ডেল্টা ডাব্লিউর মান জানি মাইনাস এন সিভি ইন্টু ডিটি। তাহলে এটা হচ্ছে ফর্মুলার জন্য মাইনাস এবং এটা হচ্ছে ডাব্লিউর জন্য মাইনাস। তো মাইনাসে মাইনাসে আসবে প্লাস, তাহলে ডেল্টা ইউ সমান সমান এন সিভি ডেল্টা টি এবং ডেল্টা টি এর মান হচ্ছে T2 মাইনাস T1, T2 মাইনাস T1 অর্থাৎ টেম্পারেচারের পরিবর্তন। এখন এখানে তো আমাদের n এর মান দেওয়া নেই, তবে আমরা n এর মান বের করে নিতে পারি কারণ আমরা জানি PV সমান সমান nRT। তাহলে এখান থেকে বলতে পারি আমরা PV সমান সমান nRT। তাহলে n সমান সমান দাঁড়াবে PV ডিভাইডেড বাই RT এবং P এর মান আমরা জানি তার ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5। V এর মান দেওয়া আছে 10⁻³ আর এর মান দেওয়া আছে 8.314 ইন্টু T এর মান হচ্ছে 280 কেলভিন। তাহলে এখান থেকে আমরা n এর মান বের করতে পারবো এবং n এর মান দাঁড়াবে
0.129 মোল। ওকে, এখন সিবির মান আমাদের দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে, কিন্তু আমরা T2 এর মান জানি না। এখন আমাদের আবার T2 এর মান বের করতে হবে। যদি T2 এর মান বের করতে হয়, আমরা জানি এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বের করতে হবে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টেম্পারেচার এবং প্রেসারের মধ্যে যে রিলেশন আছে সেটা হচ্ছে P ইন্টু T টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা সমান সমান কনস্ট্যান্ট। এখন এটাকে আমি একটু ভেঙে লিখতে পারি, P2 T2 গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইজ ইকুয়াল টু P1 T1 গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। তো এখান থেকে আমি যদি T2 এর ভ্যালুটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা লিখতে পারবো T2 সমান সমান P1 ডিভাইডেড বাই P2 এবং এটা উল্টিয়ে যাবে, তাহলে দাঁড়াবে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইন্টু T1। এখন আমাদের ভ্যালুগুলো ইনপুট করতে হবে, তাহলে আমরা লিখতে পারি T2 সমান সমান P1 এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এবং P2 এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এবং গামার মান আমরা জানি দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 1.4, তাহলে 1 থেকে যদি 1.4 বাদ দেই তাহলে থাকবে 0.4 এবং নিচে থাকবে 1.4 ইন্টু T1 এর ভ্যালু হচ্ছে 280 কেলভিন। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো T2 এর মান 341.32 কেলভিন। এবার আমাদের T2 এর মান জানা হয়ে গেছে, T1 এর মান জানি, N এর মান বের করেছি, CB এর মান দেওয়া আছে। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তনের মান হবে ডেল্টা U সমান সমান N এর মান হচ্ছে 0.129, CV এর ভ্যালু হচ্ছে 20.4 এবং T2 এর মান হচ্ছে 341.32 মাইনাস T1 এর ভ্যালু হচ্ছে 280 কেলভিন। এবার এখান থেকে আমি যদি ডেল্টা ইউর মান ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে ডেল্টা ইউ সমান সমান মাইনাস 161.36 জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের অন্তঃস্থ শক্তির পরিবর্তনের মান। এবং এখানে ঋণাত্মক দ্বারা বোঝাচ্ছে যে অন্তঃস্থ শক্তির মান হ্রাস পাচ্ছে। আশা করি সবাই ম্যাথটি বুঝতে পেরেছেন। এখন আমরা 7 নম্বর ম্যাথটি সমাধান করব। প্রশ্নে বলা হয়েছে তাপ পরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 2 × 10⁵ প্যাসকেল চাপে ও 600 কেলভিন তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাস আছে। পরবর্তীতে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো। হিলিয়ামের ক্ষেত্রে গামার মান দেওয়া আছে 1.67 এবং R = দেওয়া আছে 8.314 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। প্রথম প্রশ্নে জানতে চেয়েছে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো এবং দ্বিতীয় প্রশ্ন জানতে চেয়েছে সিলিন্ডার দ্বয়ের মধ্যে কোনটির ক্ষেত্রে কৃতকাজ বেশি যাচাই করো। তাহলে এখানে প্রথম টুইস্ট হচ্ছে তাপ পরিবাহী এবং তাপ অপরিবাহী কথা নিয়ে।
আমরা জানি যেটার মধ্য দিয়ে তাপ পরিবহন করতে পারে তাকে বলা হয় তাপ পরিবাহী সিস্টেম, এবং যেটার মধ্য দিয়ে তাপ পরিবহন করতে পারে না সেই সিস্টেমটাকে বলা হয় অপরিবাহী সিস্টেম। যেহেতু তাপ অপরিবাহী সিস্টেমের কথা বলা হয়েছে, তার মানে সেই সিস্টেমটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সিস্টেম। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান করা যায় না, তার মানে তাপ অপরিবাহী সিস্টেমটি হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সিস্টেম। দ্যাট মিন্স প্রথম সিস্টেমটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সিস্টেম, এবং পরবর্তী যেটি তাপ পরিবাহী সিস্টেম সেটি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার সিস্টেম। তো আমাকে প্রথমে বের করতে বলা হয়েছে তাপ অপরিবাহী সিলিন্ডারে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তো প্রথমেই আমরা লিখে নিই, given that প্রেসার দেওয়া আছে 2 × 10⁵ প্যাসকেল, 2 × 10⁵ প্যাসকেল। তাপমাত্রা দেওয়া আছে 600 কেলভিন, তাহলে টেম্পারেচার ইজ ইকুয়াল টু 600 কেলভিন। মোল সংখ্যা দেওয়া আছে 1 মোল, তাহলে n ইজ ইকুয়াল টু 1 মোল, এবং এর প্রেসারটাকে অর্ধেক করা হয়েছে, তার মানে প্রেসার P2 ইজ ইকুয়াল টু প্রথমটার অর্ধেক করা হয়েছে, দ্যাট মিন্স P1/2, তাহলে দাঁড়াবে 2 × 10⁵ ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 1 × 10⁵ প্যাসকেল। প্রথম প্রশ্নে জানতে চেয়েছে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো, তাহলে T2 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন প্রথম ক্ষেত্রের জন্য আমরা জানি এটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্র। কেন? তার কারণ হচ্ছে এখানে তাপ পরিবহন করতে পারে না। তাহলে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যেহেতু আমাকে T2 এর মান জানতে চেয়েছে এবং প্রেসারের মান পরিবর্তন করা হয়েছে, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য টেম্পারেচার এবং প্রেসারের মধ্যে একটা রিলেশন আছে, এবং সেই রিলেশনটি হচ্ছে P × T⁻⁴ গামা ডিভাইডেড বাই গামা -1 = কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি P2 T2 গামা ডিভাইডেড বাই গামা -1 ইজ ইকুয়াল টু P1 T1 গামা ডিভাইডেড বাই গামা -1। এখন যেহেতু আমাকে T2 এর মান বের করতে বলা হয়েছে, তাই আমরা T1টাকে এই পাশে নিয়ে আসি এবং P2টাকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে বলতে পারি T2 ডিভাইডেড বাই T1 হোল টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই গামা -1 ইজ ইকুয়াল টু P1 ডিভাইডেড বাই P2। এখন আমরা এই পাওয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি। যদি পাঠিয়ে দিই তাহলে থাকবে T2 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P1 ডিভাইডেড বাই P2। পাওয়ারটা উল্টে যাবে, তাহলে থাকবে গামা -1 ডিভাইডেড বাই গামা। এবার আমাকে T2 এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে T2 সমান আমরা বলতে পারি T2 সমান P1 এর মান হচ্ছে 2 × 10⁵, 2 × 10⁵, এবং P2 এর মান হচ্ছে 1 × 10⁵, গামা -1 ডিভাইড বাই গামা, এবং গামার ভ্যালু হচ্ছে 1.67। 1.67 থেকে 1 বাদ দিলে থাকবে 0.67 ডিভাইডেড বাই 1.67।
ইন্টু T1, তাহলে T1 এর মান হচ্ছে 600 কেলভিন। এবার এই টোটাল টার্মটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে T2 এর ভ্যালু আসবে 454.34 কেলভিন, এবং এটি হচ্ছে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা। এবার আমি যদি দ্বিতীয় প্রশ্নের দিকে তাকাই তাহলে দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে সিলিন্ডার দ্বয়ের মধ্যে কোনটির ক্ষেত্রে কৃতকাজের মান বেশি যাচাই করো। তাহলে সিলিন্ডার দ্বয় কয়টা? দুইটা, একটা হচ্ছে তাপ পরিবাহী এবং একটা হচ্ছে তাপ অপরিবাহী। তাহলে তাপ পরিবাহী সিলিন্ডারের জন্য হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তাহলে লিখে নেই তাপ পরিবাহী সিলিন্ডার সমষ্ণ প্রক্রিয়া। এবার সমষ্ণ প্রক্রিয়ার জন্য যদি আমি কৃতকাজের মান নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি যে W = N/T ln, যেহেতু চাপের পরিবর্তন করা হয়েছে তার মানে P1/P2। এবার N এর মান কত? N এর মান দেওয়া আছে 1 মোল, R এর মান আমরা জানি 8.314, টেম্পারেচারের মান দেওয়া আছে 600 কেলভিন, তাহলে 600 ইন্টু লন। P1 এর ভ্যালু দেওয়া আছে 2 × 10⁵ ডিভাইডেড বাই 1 × 10⁵, যার মান হচ্ছে P2 এর। তাহলে এখান থেকে আমি যদি W মান ক্যালকুলেশন করি তাহলে পাবো 3456.03 জুল। এখন দ্বিতীয় সিলিন্ডারটি কি? তাপ অপরিবাহী সিলিন্ডার, তার মানে অপরিবাহী সিলিন্ডারের জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে লিখে নেই তাপ অপরিবাহী সিলিন্ডারে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কৃতকাজের মান আমরা জানি W = Nr1 - gamma ইন্টু T2 - T1। তাহলে এবার মানগুলো বসাতে পারি। N এর ভ্যালু দেওয়া আছে 1 মোল এবং R এর ভ্যালু 8.314 ডিভাইডেড বাই 1 মাইনাস গামার মান হচ্ছে 1.67 ইন্টু T2 - T1। তাহলে T2 টেম্পারেচার আমরা পেয়েছিলাম 454.34 মাইনাস T1, এবং T1 টেম্পারেচার হচ্ছে 600 কেলভিন। এবার এখান থেকে যদি আমি W এর মান ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে 1806.643 জুল।
এবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখানে মাইনাস সাইন কেন দেওয়া হয়নি। আমি জাস্ট এটার মান নিয়ে ক্যালকুলেশন করতেছি, তাই এখানে পরম মান দিয়ে এটা আমরা পজিটিভ মান লিখেছি। এখন সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজটাকে যদি 1 ধরা হয় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কৃতকাজটাকে যদি 2 ধরা হয়, তাহলে দেখব সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজের মান বেশি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তুলনায়। দ্যাট মিনস W1 ইজ গ্রেটার দেন অফ W2। তাহলে এটাই আমাদের প্রশ্নে জানতে চেয়েছিল যে কোন ক্ষেত্রে কৃতকাজের মান বেশি হয়। তাহলে আমরা দেখছি যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের মান বেশি হয়। আশা করি সবাই এটি বুঝতে পেরেছেন। এখন আমরা আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথটি সমাধান করব, যেখানে চাপ এবং আয়তনের একটি চক্রীয় প্রসেস দেওয়া আছে এবং চক্রীয় প্রসেসটি হচ্ছে ABCA এবং যার প্রারম্ভিক আয়তন দেওয়া আছে V0 এবং চূড়ান্ত আয়তন দেওয়া আছে 2V0। প্রারম্ভিক চাপ দেওয়া আছে P0 এবং চূড়ান্ত চাপ দেওয়া আছে 3P0। প্রশ্নে বলা হয়েছে 1 মোল এক পারমাণবিক গ্যাসের চক্রীয় পদ্ধতিতে ABCA পথে নেওয়া হলো। সমাধান করো গ্যাসটির দ্বারা কৃতকাজের মান, গ্যাসটি CA পথে বর্জিত তাপের মান এবং AB পথে গৃহীত তাপের মান, গ্যাসটির BC পথে নেট গৃহীত তাপের মান এবং চক্রীয় পথের মধ্যে কোন পথে সর্বোচ্চ তাপমাত্রা হবে এবং সর্বোচ্চ তাপমাত্রার মান কত হবে। এক এক করে আমরা পুরো প্রশ্নটি সমাধান করব। প্রথম পর্যায়ে আমরা সমাধান করব প্রথম দুটি ম্যাথ। প্রথম ম্যাথটিতে বলা হয়েছে গ্যাসটির দ্বারা কৃতকাজের মান কত। তাহলে এটা যেহেতু চাপ এবং আয়তনের গ্রাফ এবং এটি একটি চক্রীয় প্রসেস, আমরা জানি চক্রীয় প্রসেসে চাপ এবং আয়তনের গ্রাফের ক্ষেত্রফল থেকে কৃতকাজের মান পাওয়া যায়। তাহলে আমি যদি এটার এরিয়াটা বের করতে পারি, তাহলে এই এরিয়াটাই আমাকে এর কৃতকাজের মান দেবে। তাহলে আমরা প্রথম প্রশ্নটা যদি সমাধান করি, আমরা জানি W সমান সমান, যেহেতু এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলের জন্য তার এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেজের মান হচ্ছে কত 2V0 মাইনাস V0, দ্যাট মিনস V0 ইন্টু হাইটের মান হচ্ছে 3P0 মাইনাস P0। তাহলে আমরা লিখতে পারি 2P0, দ্যাট মিনস 2 ক্যান্সেল আউট যাবে এবং কৃতকাজের মান দাঁড়াবে P0 ইন্টু V0। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে গ্যাসটি CA পথে বর্জিত তাপের মান কত এবং AB পথে গৃহীত তাপের মান কত। দ্যাট মিনস C থেকে A পথের জন্য কি পরিমাণ তাপ বর্জিত হয় তা নির্ণয় করতে বলা হয়েছে এবং A থেকে B পথের জন্য কি পরিমাণ তাপ গ্রহণ করে তা নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা CA পথে বর্জিত তাপের মান নির্ণয় করব। তাহলে CA পথে বর্জিত তাপের মানের জন্য যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে CA পথটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়ার প্রসেস, কারণ এখানে আয়তনের পরিবর্তন হচ্ছে কিন্তু চাপ কনস্ট্যান্ট আছে। যেহেতু চাপ কনস্ট্যান্ট, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে সমচাপীয় প্রসেস এবং সমচাপীয় প্রসেসের জন্য তাপের মান হয় NCP ইন্টু ডেল্টা টি। এখন আমরা জানি N এর ভ্যালু হচ্ছে এখানে 1 এবং CP এর ভ্যালু আমরা জানি CP সমান সমান F প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু R, যেখানে F হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম এবং যার ভ্যালু
এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস এবং ত্রিপারমাণবিক গ্যাসের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে এক পারমাণবিক গ্যাসের কথা যেহেতু বলা হয়েছে, তার মানে এক পারমাণবিক গ্যাসের জন্য এফ এর মান হচ্ছে 3, দ্যাট মিন্স 3 + 2 / 2 × r, তাহলে দাঁড়াবে 5/2 × r। এখন ডেল্টাটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। যেহেতু সি থেকে এ পয়েন্টে আসছে, তাহলে আমাকে ফাইনাল টেম্পারেচার থেকে ইনিশিয়াল টেম্পারেচারটা বাদ দিতে হবে। এখন এই টেম্পারেচারটা আমরা বের করতে পারি পিভি = এনআরটি থেকে। তাহলে টি = আমরা বলতে পারি পিভি / আর, যেহেতু এন এর ভ্যালু হচ্ছে 1। এবার এই প্রসেসের জন্য এ পয়েন্টে প্রেসার হচ্ছে P0 এবং আয়তন হচ্ছে V0, দ্যাট মিন্স P0 V0 / r হবে P0 V0 / r মাইনাস সি পয়েন্টের জন্য প্রেসার হচ্ছে P0, ভলিউম হচ্ছে 2V0, দ্যাট মিন্স 2 × P0 V0 / r। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে তাপের মান দাঁড়াবে -5/2 P0 × V0। এখন আমি যদি এবি পথে গৃহীত তাপের মান নির্ণয় করতে চাই, তাহলে QAB = দাঁড়াবে NCV × ΔT। এখন CV ΔT কেন আসলো? তার কারণ হচ্ছে এবি পথের জন্য আয়তনের মান হচ্ছে কনস্ট্যান্ট, যেখানে প্রেসার চেঞ্জ হচ্ছে বাট আয়তন কনস্ট্যান্ট। যেহেতু আয়তন কনস্ট্যান্ট এবং আয়তন যদি কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে তাপের মান হয় NCV × ΔT। এবার আমরা যদি n এর ভ্যালুটা বসাই 1, CV এর ভ্যালু আমরা জানি CV = F/2 × r। এখন এক পারমাণবিক গ্যাসের জন্য F এর মান হচ্ছে 3/2 × r এবং টেম্পারেচারের পরিবর্তন হবে ফাইনাল থেকে ইনিশিয়াল। তাহলে ফাইনালে প্রেসার হচ্ছে 3P0, আয়তন হচ্ছে V0, দ্যাট মিন্স 3P0 V0 / r মাইনাস P0 V0 / r, P0 V0 / r। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দাঁড়াবে 3P0 V0। এই হচ্ছে আমাদের CA পথে বর্জিত তাপের মান, এবং তাপ যেহেতু বর্জন করতেছে, দ্যাট মিন্স সাইনটা আসছে মাইনাস, এবং এবি পথে গৃহীত তাপের মান হচ্ছে 3P0 V0। যেহেতু তাপ গ্রহণ করতেছে, এই জন্য তাপের মান আসছে পজিটিভ। দ্বিতীয় ধাপে আমরা ম্যাথটির 3 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে গ্যাসটির বিসি পথে নেট গৃহীত তাপের মান কত হবে। অর্থাৎ এই পথের জন্য নেট গৃহীত তাপের মান কত হবে। যদি বিসি পথের দিকে ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখব এখানে চাপ এবং আয়তন দুইটারই পরিবর্তন হচ্ছে। তাই আমরা ডিরেক্ট তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে লিখতে পারি ডেল্টা কিউ = ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, এবং ডেল্টা ইউর মান আমরা জানি F/2 NR ডেল্টা টি প্লাস ডেল্টা ডাব্লিউ। এখন F এর মান এক পারমাণবিক গ্যাসের জন্য আমরা জানি 3/2 × N এর মান হচ্ছে 1, আর এর ভ্যালুটা আমরা আর আকারেই রেখে দিলাম। ডেল্টা টি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে বি থেকে সি পয়েন্টের দিকে যদি তাকাই, তাপমাত্রার পরিবর্তন হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে ফাইনালটা হচ্ছে 2V0 P0 / r, 2V0 P0 / r। n এর মান যেহেতু 1, তাই লিখে নিই মাইনাস
3p naught v naught divided by r, 3p naught v naught divided by r, যেখানে n এর মান হচ্ছে 1, প্লাস ডেল্টা ডাব্লিউ। তো এই বিসি পথের জন্য যদি আমি ডেল্টা ডাব্লিউর মান নির্ণয় করতে চাই, তাহলে আসবে এইটুকুর এরিয়া প্লাস এইটুকুর এরিয়া। তাহলে এটার এরিয়া হচ্ছে আমরা বের করে আসছি পি নট ভি নট, এবং নিচের টুকুর এরিয়া হচ্ছে 2 ভি নট মাইনাস ভি নট, দ্যাট মিনস ভি নট ইন্টু পি নট। তাহলে দাঁড়াবে, যদি যোগ করে দেই 2 পি নট ভি নট আসবে, এবং এখান থেকে যদি আমি ডেল্টা কিউর মান নির্ণয় করি, তাহলে দাঁড়াবে পি নট ভি নট ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে বিসি পথে গৃহীত তাপের মান। তৃতীয় ধাপে আমরা ম্যাথটির সর্বশেষ প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে চক্রীয় পথের মধ্যে কোন পথে সর্বোচ্চ তাপমাত্রা হবে এবং সর্বোচ্চ তাপমাত্রার মান কত হবে, অর্থাৎ সি এ বি এবং বিসি পথের মধ্যে কোন পথে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে। তো প্রথমে আমি যদি এ পয়েন্টের টেম্পারেচার এবং বি পয়েন্টের টেম্পারেচারের কথা বলি, তাহলে আমরা দেখব বি পয়েন্টের টেম্পারেচারটা বেশি, কারণ সেখানে টেম্পারেচার হচ্ছে 3p নট ভি নট ডিভাইডেড বাই আর, এবং এ পয়েন্টের টেম্পারেচার হচ্ছে পি নট ভি নট ডিভাইডেড বাই আর। যেহেতু গ্যাসের মোল সংখ্যা 1, তার মানে বি পয়েন্টের টেম্পারেচারটা বেশি হবে এর তুলনায়, দ্যাট মিনস টি ভি ইজ গ্রেটার দেন অফ টি এ। নেক্সট আমরা যদি দেখি সি এবং এ পথের জন্য, তাহলে সি এর জন্য টেম্পারেচার হচ্ছে 2 বি নট পি নট ডিভাইডেড বাই আর, এবং এ পয়েন্টের টেম্পারেচার হচ্ছে পি নট ভি নট ডিভাইডেড বাই আর, দ্যাট মিনস 2 পি নট ভি নট ডিভাইডেড বাই আর, অর্থাৎ সি পয়েন্টের টেম্পারেচারটা বেশি হবে এর তুলনায়। তাহলে আমরা বলতে পারি টি সি ইজ গ্রেটার দেন অফ টি এ। এবং বি এবং সি পয়েন্টের জন্য যদি দেখি, তাহলে বি পয়েন্টের জন্য টেম্পারেচার আসবে 3p নট ভি নট ডিভাইডেড বাই আর, এবং সি পয়েন্টে হচ্ছে 2p নট ভি নট ডিভাইডেড বাই আর, দ্যাট মিনস বি পয়েন্টের টেম্পারেচারটা বেশি হবে সি এর তুলনায়। এবার আসি সি এর টেম্পারেচার এ পয়েন্ট থেকে বেশি, তাহলে এবং সি এর টেম্পারেচার আবার বি পয়েন্ট থেকে বেশি, তাহলে আমরা বলতে পারি যে এই বিসি পথে টেম্পারেচারটা বেশি হতে পারে। কিন্তু বিসি পথের কোথায় টেম্পারেচারের মান সর্বোচ্চ হবে এবং ওই সর্বোচ্চ মানটা কত সেটা কিন্তু আমরা জানি না। আমরা শুধু এটা বলতে পারতাছি যে এই বিসি পথে টেম্পারেচারের মান সর্বোচ্চ হবে। এখন সর্বোচ্চ তাপমাত্রার মান কত তা কিন্তু আমরা জানি না। কেন জানি না? তার কারণ হচ্ছে এই বিসি পথের যতই আমি ডান দিকে যাব, সেখানে প্রেসারের মান কমতে থাকবে, আয়তনের মান বাড়তে থাকবে, এবং প্রেসারের মান কমতে কমতে আয়তনের মান বাড়তে বাড়তে টেম্পারেচারের মান কোথায় বৃদ্ধি পাচ্ছে এবং সেই মানটা কত হচ্ছে তা কিন্তু আমরা জানি না। তো আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে সর্বোচ্চ টেম্পারেচারের মান কত। এবার এই বিসি পথের জন্য যদি সর্বোচ্চ পথে টেম্পারেচারের মান বের করতে হয়, তাহলে এই বিসি পথের আগে ইকুয়েশনটা আমাকে দেখতে হবে। এখন আমরা জেনারেল ইকুয়েশন থেকে জানি যে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এখন আমি যদি এই বিসি পথের কথা চিন্তা করি, তাহলে বিসি পথের এই বিন্দুটা হচ্ছে ভি নট কমা 3p নট, যেটাকে আমরা বলতে পারি x1 কমা y1, এবং এই পয়েন্টটা হচ্ছে 2v নট কমা p নট, দ্যাট মিনস x2 কমা y2। এখন এই ভ্যালুগুলো আমরা এখানে বসাতে পারি। যদি বসাই তাহলে পাবো y এর মান হচ্ছে p, তাহলে এখানে আমরা বসাবো p মাইনাস y1 এর মান হচ্ছে 3p নট, তাহলে লিখব 3p নট ইজ ইকুয়াল টু m। m মানে হচ্ছে এর স্লোপ। যেহেতু
এই যে পথটা, এই পথের স্লোপ হচ্ছে নেগেটিভ স্লোপ। কিভাবে বুঝতে পারতেছি নেগেটিভ স্লোপ? তার কারণ হচ্ছে এখানে এর ঢালটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। যেহেতু 90 ডিগ্রি থেকে বড়, দ্যাট মিন্স এর স্লোপ আসবে নেগেটিভ। তাহলে আমরা এখানে একটা মাইনাস সাইন ইউজ করলাম নেগেটিভ স্লোপের জন্য, এবং ওই স্লোপটা হবে y/x। তাহলে y এর মান কত? 3p0/p0, দ্যাট মিন্স 2p0 divided by x. x মানে হচ্ছে 2v0 minus v0, that means v0 into x minus x1. x এর ভ্যালু হচ্ছে b এবং x1 এর ভ্যালু হচ্ছে মাইনাস v0। এবার যদি মাইনাস 2p0/v0 দ্বারা b মাইনাস b0 এর সাথে মাল্টিপ্লাই করে দেই, তাহলে পাবো p minus 3p0 is equal to minus 2p0 b divided by v0 plus মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে v0 v0 কাটাকাটি যাবে, 2p0 থাকবে। এখান থেকে আমি যদি p এর মান লিখতে চাই তাহলে লিখতে পারি p is equal to 5p0 minus 2p0 v divided by v0। এবার আমরা p এর মান যদি চেঞ্জ করে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো rt divided by v is equal to 5p0 minus 2p0 into v divided by v0। তাহলে rt divided by v কিভাবে লিখলাম? তার কারণ হচ্ছে আমরা জানি pv সমান সমান nrt। যেহেতু n এর মান 1, তাই p সমান সমান লেখা যায় rt divided by v। ওকে, তো এখান থেকে যদি আমি t এর ভ্যালু ক্যালকুলেশন করি, b দ্বারা আমি এই পাশে এবং এই পাশে মাল্টিপ্লাই করে দেব এবং rটাকে আমি 1 আকারে বাহিরে রাখবো। তাহলে আমি এখান থেকে লিখতে পারি t সমান সমান 1/r into 5p0b মাইনাস এই পাশে b মাল্টিপ্লাই হলে হবে b স্কয়ার, তার মানে 2p0 b স্কয়ার ডিভাইডেড বাই v0। তাহলে এটাই হচ্ছে এই বিসি পথের জন্য টেম্পারেচারের মান। কিন্তু আমাকে তো টেম্পারেচারের মান জানতে চাইনি, চেয়েছে সর্বোচ্চ টেম্পারেচারের মান কত হবে। এখন আমরা এখানে ভালোভাবে দেখতে পাচ্ছি যে বি এর উপরে টেম্পারেচারের মান পরিবর্তনশীল, অর্থাৎ আয়তনের উপরে তাপমাত্রার মান পরিবর্তনশীল। দ্যাট মিন্স আয়তন ভেরিয়েবল হলে টেম্পারেচারের মানও কি হবে? ভেরিয়েবল হবে। এখন কোন পয়েন্টের জন্য সর্বোচ্চ হবে আমরা এটা কিভাবে বের করি? ভেরিয়েবল কোনো কিছুর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে পারি তার ডিফারেন্সিয়েশন প্রসেস থেকে। তাই এখানে আমাকে আয়তনের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে এবং ওই মানটা 0-র সমান ধরে নিতে হবে। তাহলে আমরা জানি যে টি এর যদি ম্যাক্সিমাম ভ্যালু পেতে হয় তাহলে ওই ম্যাক্সিমাম ভ্যালুটা ডি ডিটি অফ বি ইন্টু টি সমান সমান 0 হইতে হবে। এবার এই সমীকরণটাকে যদি আমি ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে দাঁড়াবে 5p0 মাইনাস 4p0 ডিভাইডেড বাই v0। তাহলে আমরা লিখতে পারি টি ম্যাক্সিমাম সমান সমান 5p0 মাইনাস 4p0 ইন্টু v ডিভাইডেড বাই v0।
এবং যার ভ্যালু 0 এর সমান হবে। তাহলে এবার আমি ভেরিয়েবলের মানটা বের করতে পারি। দ্যাট মিন্স ভি এর মান দাঁড়াবে 5/4 ভি নট। তো এই ভি এর মানটা আমরা এই 1 নাম্বার সমীকরণে বসিয়ে দেব। যদি বসাই তাহলে দাঁড়াবে 5p নট ইন্টু 5/4 ভি নট মাইনাস 2p নট ডিভাইডেড বাই ভি নট ইন্টু 5/4 ভি নট হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু 1/r into 5p naught 5/4 v naught minus 2p naught by v naught 2p naught by v naught এবং এই v স্কয়ার জায়গায় হবে 5/4 v naught হোল স্কয়ার। এবার এখান থেকে যদি এটাকে আমি ক্যালকুলেশন করি তাহলে টেম্পারেচারের ম্যাক্সিমাম মান দাঁড়াবে 25p naught v naught ডিভাইডেড বাই 8r এবং এটাই হচ্ছে আমাদের এই বিসি পথের জন্য তাপমাত্রার সর্বোচ্চ মান। এবং আমরা এখানে আরেকটু যদি খেয়াল করি দেখব যে এই পয়েন্টে আমাদের টেম্পারেচারের মান ছিল 3p naught v naught ডিভাইডেড বাই r এবং যত নিচের দিকে নামতাছে তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং একটা পর্যায়ে হচ্ছে 25p naught v naught ডিভাইডেড বাই 8r এবং যখন সি এর দিকে আবার আসতেছে এর টেম্পারেচার হ্রাস পাচ্ছে, কারণ এই সি পয়েন্টে তার টেম্পারেচার হচ্ছে 2p naught v naught ডিভাইডেড বাই r। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন খুব ভালোভাবে। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে।